হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে, এটা গজল HNM হাই স্কুল আর বোলপুর গার্লস হাই স্কুলের 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে 25 টাকার 8% সমান কত টাকা? 25 টাকার 8% সমান 25 ইন্টু 8/100 টাকা। কাটাকুটি করলে 4×25 = 100, 4×2 = 8, তাহলে সমান 2 টাকা। তারপরে আছে 5:7 এর ব্যস্ত অনুপাত। এটা হবে সংখ্যা দুটো জাস্ট জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ 7:5। পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? সংখ্যা দুটি গুণফল। দেখো, সংখ্যা দুটির গুণফল, তাহলে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে, এটা আছে বি, সংখ্যা দুটির গুণফল। চারে আছে *13 সমানুপাত 40:65 হলে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে আমি ওখানে এক্স ধরলাম, তাহলে x:13 সমানুপাতি 40:65। তো এখান থেকে লেখা যায় x/13 = 40/65। এখন বজ্রগুণ করে পাই 65x = 40 40 × 13। এখান থেকে পাই বা x এটা, তার নিচে 65, 40 × 13/65, 5 × 65, 5, 5 × 8 = 40, তাহলে এটা x 8, তাহলে স্টার চিহ্নিত জায়গাতে 8 বসবে। এরপর 5 দাগে আছে 7^0 এর মান কত? আমরা জানি কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মান অবশ্যই 1 হয়। আর 6 দাগে আছে বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে তৈরি x এর দ্বিগুণের বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। তাহলে x এর দ্বিগুণ 2x আর y এর অর্ধেক y/2 যোগ মানে প্লাস, তাহলে এটা হলো x এর দ্বিগুণের সাথে y এর অর্ধেকের যোগ, তাহলে এটা হবে 2x + y/2, দিস ওয়ান, অর্থাৎ বি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলির মান লিখে নিই আগে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। আমরা জানি কোণগুলো হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। তো সবার থেকে ডিগ্রি ডিগ্রি যদি না দিই, তাহলে 90, 45, 45, 45 দিয়ে ভাগ করলে 2:1:1, এখানে হবে 2:1:1। তারপরে আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ত্রিভুজটি বিষমবাহু নাকি সমবাহু না সমদ্বিবাহু নাকি এরূপ ত্রিভুজ সম্ভব নয়, কোনটা হবে? তাহলে এখানে 3টি দেওয়া আছে, তো 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ছোট বাহুর দৈর্ঘ্য যোগ করে দেখি কি আসে। ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল = এখানে আছে 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 5 + 4 সেমি = 9 সেমি। তাহলে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল সমান 9 সেমি, অর্থাৎ বৃহত্তম বাহু।
তাহলে ছোট বাহু দুটো যোগ করলে যদি বড় বাহুর সাথে সমান হয় তাহলে তাহলে এই বাহুগুলি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে সেই অপশানটা আছে, দেখো, এরূপ ত্রিভুজ সম্ভব নয়, ডি। এখানে এটাই হবে, এরূপ ত্রিভুজ সম্ভব নয়। যদি ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল এই বড় বাহুর চেয়ে বড় হতো, বেশি হতো, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো। তারপরে 2-1 থেকে আছে, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত অংশ রং করা হয়েছে। তাহলে 1/5কে শতকরায় পরিণত করতে হবে। 1/5 এটাকে শতকরা পরিণত করলে 1/5 × 100%। এবার 5 20 120, এটা 20 আর 1 গুণ করলে 20 1 20, অর্থাৎ এটা ইজ 20%। তারপরে আছে, কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত? যে 143 জন ছাত্রী আছে তার মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে সেই সংখ্যাটা বের করে নিতে হবে এই অনুপাত ব্যবহার করে। তাহলে প্রথম লিখব কি, গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত এখানে অনুপাত আছে 9:2। মোট ছাত্রী সংখ্যা সমান 143। তাহলে নাচ, প্রথম গান করতে পারা লিখি, এখানে প্রথমে গান করতে পারা আছে, পরে নাচ করতে পারা আছে। তাহলে গান করতে পারা ছাত্রী সংখ্যা মোট 143, তার সাথে 143 আছে, তার সাথে গান করতে পারা গুণ করতে হবে। এটা গান করতে পারে, এটা নাচ করতে পারে। গান করতে পারা আছে 9, আর 9 এর 1 যোগ করলে 10। এটা কি হলো, এখানে 9:2 ছিল, সেই জন্য মিলছে না, এটা 2। তাহলে এখানে হলো এটা 11। তাহলে 143কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে 13 সমান 3 9 27, 7 8 2, 9 কে 9 দিয়ে 11, এতজন 117 জন। এটা হলো গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যা সমান 143 ইন্টু 2/11 জন, 13। তাহলে 13 দুগুণে 26 সমান 26 জন। এরপরে আছে, দেখো এখানে এরপরে আছে আরো 3 জন ছাত্রী গান করতে আসলো। তাহলে আরো 3 জন গান করতে এলে, আরো 3 জন গান করতে এলে গানের ছাত্রী সংখ্যা হয় সমান। তাহলে গান করতে পারা ছাত্রী সংখ্যা 117 ছিল, তার সাথে আরো 3 যোগ করতে হবে, এটা হলো 120 জন। তাহলে গান করতে পারা
ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার নতুন অনুপাত। তাহলে এখন গান করতে পারে 120 জন আর নাচ করতে পারে 26 জন। 2 দিয়ে ভাগ করলে 60:13 দুগুণে 26, তাহলে 60:13। দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে দুটি সংখ্যার অনুপাত 5:7 দেওয়া আছে, সুতরাং একটি সংখ্যাকে 5x এবং অপর সংখ্যাকে 3x ধরে অঙ্কটা করা যাবে। সংখ্যা দুটি 5x ও 7x, অতএব গসাগু সমান x, এটা 13 বলা আছে, অতএব 5x সমান 5 × 13 সমান 65 ও 7x সমান 7 × 13 সমান 91, অতএব সংখ্যা দুটি 65 ও 91। চারে আছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। এখানে বা দেওয়া আছে, তার মানে হলো 3টি ছাতার দাম 600 টাকা, আবার একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? তাহলে এখানে 3টি ছাতা আর একটি চেয়ার, তো সবটাকে আমি এই ছাতাতে রূপান্তরিত করব। তাহলে 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে একটি ছাতার দাম সমান 3টি চেয়ারের দাম। না, এখানে কি হলো, এখানে একটি চেয়ারের দাম সমান 3টি ছাতার দাম, এটা লিখে নিতে হবে। একটি চেয়ারের দাম সমান 3টি ছাতার দাম। এইখানে দুটি চেয়ার আছে, তাহলে দুটি চেয়ারের দাম সমান 3 × 2টি সমান 6টি ছাতার দাম। তাহলে দুটো চেয়ার মানে 6টা ছাতা। এখন দুটো চেয়ার দাম যে 6টা ছাতার দাম, তাই দুটি ছাতা ও দুটি চেয়ারের মোট দাম, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম সমান দুটি ছাতা 2 দিলাম আর দুটি চেয়ারের জন্য 6 দিলাম, টি ছাতার দাম। তাহলে এটা হলো 8টি ছাতার দাম। তাহলে দুটি ছাতা দুটি চেয়ার, তার মানে হলো 8টি ছাতা, একই দাম। তো এখান থেকে আবার করব কি, এখান থেকে 3টি ছাতার দাম 600 টাকা হলে 8টি ছাতার দাম কত সেটা বের করব। 3টি ছাতার দাম সমান 600 টাকা। একটি ছাতার দাম কম হবে নিশ্চয়ই, তাহলে 600 বাই দেব যেহেতু কম, এবং এখানে আছে 8টি ছাতার দাম সমান 600 × 8/3, 2, তাহলে 200 হলো, 8 দুগুণে 16, অর্থাৎ 1600 টাকা। তাহলে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন?
তো এখানে আছে মাসিক আয় 24,750 টাকা, 750 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা কত আছে দেখে নিতে হবে। অবশিষ্ট টাকার পরিমাণ 24,750 মাইনাস 750 টাকা সমান 24,000 টাকা। তাহলে এই যে 24,000 টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করবেন, তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন? তাহলে সংসার খরচ ইজ টু ছেলে মেয়েদের শিক্ষার খরচ সমান 3:1। তো এখান থেকে তিনি কত টাকা সংসার খরচ করেন, অর্থাৎ সংসার খরচটা বের করতে হবে। 3 যে পার্টটা আছে সেই পার্টটা বের করতে হবে। অতএব সংসার খরচ সমান মোট টাকা 24,000। তাহলে সংসার খরচের দিকে 3 আছে, 3 আর 1 যোগ করে 4, 4 ছক 24, তাহলে 6,318, তাহলে সমান 18,000 টাকা। ছয় আছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তাহলে এখানে লোক সংখ্যা এবং দিন বা সময় 2/4। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর সময় যেটা দিনে আছে। তো এখানে বলা আছে যে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের এটা কত দিন চলবে? এখানে x ধরলাম। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের বা লোক সংখ্যার সাথে সময় এটা ব্যস্ত সমানুপাতে থাকে, কারণ লোক সংখ্যা বাড়লে কম দিন চলবে বা কম সময় কমবে। লোক সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাতে থাকে। অর্থাৎ যখন 12 জন লোক আছে তখন ওই খাদ্য 20 দিন চলবে। লোক সংখ্যা বাড়লে যদি লোক সংখ্যা 40 জন হয়, তাহলে ওই খাবারে কিন্তু আর 20 দিন চলবে না, বরং আরও কম দিন চলবে। অর্থাৎ এটা বাড়লে সময়টা কমছে। সেই জন্য লিখলাম কি লোক সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাতে আছে। অতএব সমানুপাতটি হলো, এখানে আছে 12:40 সমানুপাতি ব্যস্ত সমানুপাতে আছে, তাহলে এটা আগে এটা পরে। x:20, 12/40 সমান x/20। এখান থেকে বজ্রগুণ করলে 40x = 12 × 24, অর্থাৎ 240, বা x = 240 বাই এখানে 40, 4 ছক 24, 6। তাহলে x সমান বেরোলো 6। তো ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কত দিন চলবে? অর্থাৎ 6 দিন চলবে।
এরপরে 3 এর 1। টু কিউব, 3 টু দি পাওয়ার এখানে 5 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 মাইনাস 1, 16কে 2 এর পাওয়ারে 4, 4খানা 2, আর 32 যেটা আছে 2 এর পাওয়ারে তাহলে 5খানা 2 সমান 382 কিউব, 3 টু দি পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 2 টু দি পাওয়ার 4 থেকে 5 বিয়োগ করতে হবে, সমান এখানে হলো 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার -1 সমান 2 কিউব এখানে -1 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে 2 2 4, আর এটা হলো 81, 4 1 কে 4, 4 8 32, তাহলে এটা 324। এরপরে এটা আছে সরল, এটা ভেঙে লিখলাম 321, 7টা এখানে, তো 3 টু দি পাওয়ার এখানে 1 এখানে 1, তাহলে 1 মাইনাস 1 ইন্টু 7 টু দি পাওয়ার এখানে 2, এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে -1 ইন্টু 11 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 2, ওটাও 0 ইন্টু 11 টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর পাওয়ারে 0 থাকে সেটা 1 হয়, 1 ইন্টু 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। তো এখানে আছে -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো, তাহলে কি করতে হবে, এর থেকে এটা বিয়োগ করতে হবে, -14x² প্লাস 11x মাইনাস 3, তার থেকে বিয়োগ করব -8x² প্লাস 8x প্লাস 1, -14x² প্লাস 11x মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাস এ প্লাস এ মাইনাস 8x মাইনাস এ প্লাস এ মাইনাস 1, তাহলে -14x² প্লাস 8 আলাদা চিহ্ন হলে বিয়োগ করব, বিয়োগ করলে -6x² হবে, এখানে প্লাস 11 মাইনাস 8, তাহলে বিয়োগ করলে প্লাস 3x হবে, -3 আর -2 -1 বিয়োগ করলে -4 হবে, তাহলে এটা উত্তর। তারপরে গুণ আছে -18/5 x² z ইন্টু -25/6 xz² y, এটা আছে, তাহলে গুণ করতে হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস দেবো না, প্লাস 18/5 ইন্টু 25/6 x টু দি পাওয়ার 2, এখানে 1 আছে, তাহলে 2 প্লাস 1 y টু দি পাওয়ার এখানে 1
এখানে কোনো ওয়াই নেই, তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই থাকছো, ওয়াই টু দি পাওয়ার 1 দিচ্ছি না, আর জেড টু দি পাওয়ার এখানে 1, এখানে -2, এই +2, 1 + 2, 3 × 6 = 18, 3 5 × 5 = 25, 5, তাহলে সমান 3 × 5 = 15, x³ y z³। 6a - 2b - ab - 3a + b - ab + 2ab - b + a, এটা আছে, সরল করতে হবে। তাহলে সদৃশ পদ যেখানে যেখানে আছে, তো ব্র্যাকেটটা এই অবস্থায় থাক, আগে বাইরে যেগুলো আছে সেগুলো করে নিই। তাহলে +6a + a, তাহলে +7a - 2b - b, তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করব, -3b - ab + 2ab, তাহলে বিয়োগ করলে হবে +ab, তাহলে এদিক এবং এদিক সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়ে গেল। এবার এটা -3a - a + a - b - a - ab, এখন 7a আর এখানে -3a, তাহলে 7 থেকে 3 বিয়োগ 4, 4a -3b - b, একই চিহ্ন যেহেতু, তাহলে যোগ করব, তাহলে 3 আর 1 4, 4b, তারপরে +ab + 2ab, এরপর 4 এর 1, 4 এর 1 বলা আছে যে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.12 ডিগ্রি কোণ অঙ্কন করো। এমএন সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে এমএন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 7 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক কোণের মান লেখো। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে প্রথম 45 ডিগ্রি এবং 22.12 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো তার জন্য যে কোনো মাপের একটা সরল রেখাংশ এখানে নিয়ে নিতে হবে। এবার কম্পাসে যে কোনো মাপ নিয়ে 45 ডিগ্রি কোণ যেহেতু আছে, তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ প্রথমে এঁকে নিতে হবে। তাহলে এই যে কোণ হলো, এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ বেরোবে। তাহলে এখান থেকে আর এখান থেকে এই, তাহলে ABC এটা 45 ডিগ্রি কোণ। এবার 22.5 ডিগ্রি কোণ, তাহলে এখানে প্রথম 90 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, আর 45 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে 22.5 ডিগ্রি কোণ বেরোবে। এটা হলো 90 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি। আর এই 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে 45-এর হাফ 22.5 ডিগ্রি পাবো, বা 22.12 ডিগ্রি পাবো। তাহলে এখানে ABC, কোণ ABC সমান 22.12 ডিগ্রি, এখানে কোণ ABC সমান 45 ডিগ্রি। তারপরে বহিস্থ বিন্দু থেকে এমএন সরলরেখার উপরে লম্ব টানাটা এঁকে ফেলি। তো এখানে যে কোনো মাপের একটা সরলরেখাংশ প্রথমে নিয়ে নিতে হবে। যে কোনো মাপের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। মনে করলাম এই সরলরেখার উপরে এই বিন্দু থেকে একটা লম্ব টানবো। সরলরেখা নিলাম AB। তাহলে যদি এই রেখা থেকে লম্ব টানতে হয়, প্রথমে আমাদের করতে হবে কি, এখান থেকে এই সরলরেখা পর্যন্ত বা তার চেয়ে একটু বেশি মাপ নিলাম। মাপ নিয়ে এইভাবে
একটা বৃত্তচাপ টেনে নিলাম। তাহলে বৃত্তচাপটি এখানে আর এখানে ছেদ করেছে। এখন এখানে বসিয়ে এখানে বসিয়ে এই উপর দিকে একটা বৃত্তচাপ, আর এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ। এই যে বৃত্তচাপ হলো, উপরে যে পি বিন্দু, যে বিন্দু থেকে লম্ব টানবো, এই বিন্দুর সাথে যুক্ত করলে যে সরলরেখা পাবো পি কিউ, তাহলে পি কিউ সরলরেখাটা এবির উপর লম্ব, এখানে পি কিউ লম্ব এবি। তাহলে এখানে ও, তাহলে এটা লম্ব টানা হয়ে গেল। এবার 90 ডিগ্রি কোণ একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে অলরেডি করেছি, জাস্ট এরকম করলেই হবে। 90 ডিগ্রি কোণ আঁকলাম, তাকে সমদ্বিখণ্ডিত করলাম। তোমরা এটা বরং করে দিও। তাহলে এটা 4-এর 1 হবে, আবার 4-এর 4। আর তারপরে আছে স্কেল অফ কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে যে কোনো কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নেব, মাপ নিয়ে যেভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয় এভাবে আঁকবো। দেখো এখানে এই পেলাম, এটা 60 আর এটা 100, এইখানে আর 60, এই 60কে দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এই যে কোণটা পেলাম এটা হলো 90 ডিগ্রি কোণ। এখন যেহেতু 75 ডিগ্রি কোণ আঁকতে হবে, এখান থেকে এ পর্যন্ত 60, এখান থেকে পর্যন্ত 60 ছিল, সমান দুভাগে ভাগ করেছি, তাহলে এটা 30 হয়ে গেল। তাহলে এদিকে 60 আর 30টাকে দুভাগে ভাগ করলে 15 পাবো। তাহলে এদিকে 60 আর এদিকে যদি 15 পাই, 60 আর 15 75 ডিগ্রি। সুতরাং এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখানে এ বি সি, এই কোণটা কিন্তু 75 ডিগ্রি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।